মর্নিং টু এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, যা প্রাত্যহিক জীবনে আমাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আজকের যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে রৈখিক প্রোগ্রামবিধি। তো রৈখিক প্রোগ্রামবিধি করার জন্য আমাদের কিছু নতুন টার্ম শিখতে হবে, যে টার্মগুলোর সঙ্গে আমরা এখনো পরিচিত নই। তো যে নতুন টার্মগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল, বিষয়াত্মক অপেক্ষক, বাধা গোষ্ঠী এবং কাম্যায়ন সমস্যা। শব্দগুলো নতুন না। আর যে সংক্রান্ত আমাদের রৈখিক প্রোগ্রামবিধির মধ্যে যে সংক্রান্ত অঙ্কগুলো আছে বলতে আমাদের সিলেবাসের মধ্যে যে সংক্রান্ত অঙ্কগুলো আছে সেটা হচ্ছে সুষম খাদ্য তালিকার সমস্যা সংক্রান্ত অঙ্ক, উৎপাদন সমস্যা সংক্রান্ত অঙ্ক, আর পরিবহন সমস্যা সংক্রান্ত কিছু সমস্যা আমাদের সমাধান করতে হবে। এখন আমরা দেখব এই সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল কোনগুলো। তো আমরা যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা করব, সেই সমস্যার মধ্যে ধরো কোনো একটা সুষম খাদ্য তালিকা তৈরি হোক বা উৎপাদন সংক্রান্ত সমস্যা হোক বা কোনো একটা ফ্যাক্টরিতে কিছু তৈরি করব। তো ফ্যাক্টরিতে কোন জিনিসটা কত পরিমাণে তৈরি করলে, কোন জিনিস কত পরিমাণে তৈরি করলে আমাদের ব্যয় সবচেয়ে কম হবে বা লাভ সবচেয়ে বেশি হবে, সেইটা আমাদের বুঝতে হবে। তো সেই কোন জিনিসটার কত পরিমাণ তৈরি করতে হবে সেই দুটোকে আমরা ডিসিশন ভ্যারিয়েবল হিসেবে এক্স বা ওয়াই দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। তাহলে দুটো আমাদের এই সিলেবাসের মধ্যে সাধারণত দুটো সিদ্ধান্ত গ্রহণকারী চল গ্রহণ করা হয়, মানে দুটো ভ্যারিয়েবলকে সাধারণত নেওয়া হয়। বিষয়াত্মক অপেক্ষক। তো বিষয়াত্মক অপেক্ষক বলতে এই ভ্যারিয়েবলগুলো দিয়ে আমরা একটা সমস্যায় পৌঁছানোর জন্য একটা সমীকরণকে তৈরি করব। তো সেই সমীকরণটাকে আমরা বিষয়াত্মক অপেক্ষক হিসেবে ধরে নেব। তো সমীকরণটাকে আমরা সাধারণত জেড নাম ব্যবহার করা হয় এবং সমীকরণটা এই ভ্যারিয়েবল এর সাহায্যে একমাত্রিক সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়। তো এইটাকে বলা হয় বিষয়াত্মক অপেক্ষক। আর একটা হচ্ছে বাধা গোষ্ঠী। যে কোনো কাজ করতে গেলে সবসময় তার কিছু নেগেটিভ দিক তো থাকবেই, মানে কিছু বাধা আমাদের থাকবে। সেই বাধাকে অতিক্রম করেই আমাদের সর্বোচ্চ লাভ পেতে হবে। তো সেই বাধা গোষ্ঠী যা যা বাধার সম্মুখীন আমাদের হতে হবে সেইগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। তো আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আরো পরিষ্কারভাবে বুঝে নিতে পারব। তাহলে আমরা এখন উদাহরণ হিসেবে আমাদের প্রশ্নমালা 1-এর মানে রৈখিক প্রোগ্রামবিধি প্রশ্নমালা 1-এর আমরা চলে এলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী অংশ। তো কেন সংক্ষিপ্ত উত্তরধর্মীতে চলে এলাম? কারণ আমাদের এখান থেকে কোনো 1 বা 2 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। একটি মাত্র সমস্যা সংক্রান্ত অঙ্কের উত্তর আমাদের দিতে হয় এবং সেটা থাকে একেবারে 5 নম্বরে। তো এই প্রশ্নমালা থেকে মানে একটি মাত্র প্রশ্নমালা থেকে আমাদের পরীক্ষায় দুটো অঙ্ক দেওয়া হবে। সেই দুটোর মধ্যে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাতে 5 মার্কস থাকবে। তো মার্কসের ব্যাপারটা একটু বলে দিই। বলছি, যদি আমরা সমস্যাটা তৈরি করে দিই তাহলে আমাদের কিন্তু কোনো পার্ট মার্কিং থাকবে না। কিন্তু যদি আমরা সমস্যাটার সমাধান করি তাহলে সেখানে আমাদের পার্ট মার্কিং আছে। যাই হোক, আমাদের সেটা এখন অনেক পরের ব্যাপার। তো এখন দেখো সংক্ষিপ্ত 1 নম্বরে যে অঙ্কটা দিয়েছে, অঙ্কগুলো একটু দেখতে বড়, তো তোমরা বইটা নাও, অঙ্কটা পড়ে নাও। দেখো কি বলেছে। একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে। তার মানে বুঝতে পারছো এটা একটা কারখানাতে চেয়ার আর টেবিল তৈরি হয়। তো তার কাছে 400 বর্গ ফুট মেহগিনি কাঠ মজুদ আছে। 450 শ্রম ঘন্টার কাজ করার মতো শ্রমিক আছে। একটা চেয়ার তৈরি করতে 5 বর্গ ফুট কাঠ ও 10 শ্রম ঘন্টা লাগে। একটা টেবিল তৈরি করতে 20 বর্গ ফুট কাঠ আর 15 শ্রম ঘন্টা লাগে।
প্রত্যেক চেয়ার বিক্রি করে লাভ হয় 45 টাকা, টেবিল বিক্রি করে লাভ করে 80 টাকা। তাহলে কত সংখ্যক চেয়ার আর কত সংখ্যক টেবিল তৈরি করলে তার লাভ সর্বোচ্চ হবে, সেটা আমাদের রৈখিক প্রোগ্রাম বিধির সাহায্যে বের করতে হবে। তাহলে এখানে আমাদের ডিসিশন ভ্যারিয়েবল প্রথম নিতে হবে। তো ডিসিশন ভ্যারিয়েবল কোনগুলোকে নেব? দেখো প্রশ্নতে রয়েছে কত সংখ্যক চেয়ার কত সংখ্যক টেবিল তৈরি করলে আমাদের লাভ সর্বোচ্চ হবে, তাহলে ওইটাকেই আমরা ডিসিশন ভ্যারিয়েবল হিসেবে নিয়ে নেব। তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা যে টি চেয়ার ও টি টেবিল তৈরি করলে লাভ সর্বোচ্চ হবে, লাভ সর্বোচ্চ হবে। তো এইটা আমরা ডিসিশন ভ্যারিয়েবল হিসেবে ধরে নিলাম এক্স আর ওয়াই। এরপর আমাদের যেটা করতে হবে বিষয়াত্মক অপেক্ষক, মানে যে সমীকরণের সাহায্যে এই ভ্যারিয়েবল দুটোকে প্রকাশ করতে হবে, যে সমীকরণের সাহায্য নিয়ে আমরা সর্বোচ্চ লাভে পৌঁছাতে পারবো। তো এখানে সর্বোচ্চ লাভ বলেছে, তো এখানে দেখো আমাদের লাভের ব্যাপারটাও এক জায়গায় লেখা আছে, শুধু সেই অংশটা আরেকবার পড়ে নাও। বলেছে প্রত্যেক চেয়ার বিক্রি করে 45 টাকা আর টেবিল বিক্রি করে 80 টাকা লাভ করে। তাহলে এক একটা চেয়ারে যদি 45 টাকা লাভ হয়, এখানে এক্সট্রা চেয়ার আমরা তৈরি করছি, তাহলে এক্সট্রা চেয়ারে নিশ্চয়ই 45 এক্স টাকা, আর টেবিল আছে 80 টাকা, তাহলে ওয়াইটা টেবিলে মোট 80 ওয়াই টাকা আমরা লাভ করতে পারবো। তাহলে আমাদের এখানে মোট লাভ হবে, মোট লাভটা হবে 45x প্লাস 80y। এইটাকে আমরা মোট লাভ বা ম্যাক্সিমাম লাভ হিসেবে ধরে নিলাম। এরপর দেখো আমাদের আছে বাধা গোষ্ঠী সমূহ, এটাও আমাদের লিপিবদ্ধ করতে হবে। তো বাধা কি এখানে? দেখো বাধা বলতে আমাদের কাঠ, চেয়ার বা টেবিল তৈরি করতে লাগবে যেটা, সেটা হচ্ছে কাঠ। আর কি লাগবে? শ্রমিক। তো পর্যাপ্ত শ্রমিক নাও থাকতে পারে বা পর্যাপ্ত কাঠ মজুদ নাও থাকতে পারে। একটা ঘর বা যে কারখানাটা আছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে কাঠ রাখার হয়তো জায়গা নেই, বা কাঠ রাখার জায়গা থাকলেও কাঠ কেনার পয়সা নেই। তো এরকম বিভিন্ন বাধা থাকতে পারে। তো এখানে আমাদের যে বাধাগুলো এখানে দেওয়া আছে, সেই বাধা সমূহকে আমরা যদি লিখি তাহলে কি পাবো? দেখো 400 বোর্ড ফুট মেহগনি কাঠ মজুদ আছে আর 450 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে। আবার দেখো একটা চেয়ার তৈরি করছে 5 বোর্ড ফুট কাঠ লাগে, তাহলে আমরা এক্সট্রা চেয়ার তৈরি করছি, তাহলে এক্সট্রা চেয়ার তৈরি করতে মোট কাঠ লাগবে, তাহলে তাহলে আমাদের মোট কাঠ কতটা লাগছে দেখো, মোট কাঠ লাগবে এক্সট্রা চেয়ারের জন্য, এক একটা চেয়ারের জন্য কাঠ লাগছে 5 বোর্ড ফুট, তাহলে এক্সট্রা চেয়ারের জন্য 5x, আর ওয়াইটা টেবিল তৈরি করছি, এক একটা টেবিলের জন্য আমাদের লাগছে 20 বোর্ড ফুট কাঠ, তাহলে এতটা কাঠ আমাদের দরকার। আর হচ্ছে শ্রম ঘন্টা, শ্রম ঘন্টা, তো শ্রম ঘন্টা দেখো প্রত্যেকটা চেয়ারের জন্য লাগছে, দেখে নেবে একটু, 10 শ্রম ঘন্টা করে চেয়ার লাগছে, আর টেবিলের জন্য লাগছে 15 শ্রম ঘন্টা করে, তাহলে 15y। এবার আমরা এটাকে একসঙ্গে সবকটাকে লিখব। তাহলে কিভাবে লিখব? তাহলে আমরা এইভাবে লিখব যে আর কি রয়েছে দেখো এখানে, তাহলে কাম্যায়ন সমস্যাটি হলো, আমরা এখানে সমস্যা আকারে লিপিবদ্ধ করব। তাহলে সমস্যাটি হলো, আমরা প্রথমে লিখব জেড কে, জেড ম্যাক্সিমাম হতে হবে মোট লাভ, তো জেড মোট লাভটা হচ্ছে আমাদের 45x প্লাস 80y। এই লাভটা আমাদের সর্বোচ্চ হতে হবে, সেজন্য এখানে ম্যাক্সিমাম লিখবে, অথবা এর পরে লিখতে পারো যে এর মান সর্বোচ্চ করতে হবে। আর এইগুলো হচ্ছে বাধা গোষ্ঠী সমূহ, তাহলে এখানে লিখবে বাধা গোষ্ঠী। তাহলে বাধা গোষ্ঠীটা কি না, দেখো এতটা কাঠ আমাদের রাখতে পারবো, কিন্তু এতটা কাঠ আমাদের দরকার। তো এখানে দেখো কাঠের একটা নির্দিষ্ট মজুদ কাঠের পরিমাণটা বলেছে 400 বোর্ড ফুট, তাহলে এই যে পরিমাণটা আমাদের কাঠ দরকার, এই পরিমাণটা কিন্তু কখনোই 400 পেরিয়ে যেতে পারে না, তার মানে এর মান হতে হবে 400 বা তার থেকে কম। তাহলে এটা আমাদের একটা সীমাবদ্ধতা।
আমরা এর পরিমাণটা 400-র উপরে নিয়ে যেতে পারবো না। আর 2 নম্বর কি, এই যে পরিমাণটা রয়েছে এটা হচ্ছে শ্রম ঘন্টা 10x + 15y। এই শ্রম ঘন্টার মানটাও আমরা দেখো আমাদের হাতে মজুদ শ্রম ঘন্টা আছে 450, তাহলে এটাকেও আমরা 450 এর বেশি করতে পারবো না, 450 বা তার থেকে কম। আরো একটা সবসময় যেটা লিখতে হয়, মানে বাধা গোষ্ঠীর মধ্যেই থাকে যে x এর মান সবসময় হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর y এর মানটাও সবসময় হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ x আর y ডিসিশন ভ্যারিয়েবল সবসময় 0 পর্যন্ত হতে পারে। আমরা চেয়ার নাট তৈরি করে সবকটাই টেবিল তৈরি করতে পারি, কিন্তু নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কাম্যায়ন সমস্যা, ঠিক আছে? তাহলে 1 নম্বরে আমরা দেখলাম আমাদের উৎপাদন সংক্রান্ত সমস্যা কিভাবে তৈরি করব, মানে আমরা রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটা তৈরি করতে শিখছি এখন, সমাধান করতে আমরা পরে শিখব। তো তারপরে দেখো সংক্ষিপ্ত 2 এটাতে রয়েছে আমাদের সুষম খাদ্য সংক্রান্ত সমস্যা তৈরির অঙ্ক। তো কিভাবে আমরা সুষম খাদ্য নিয়ে সমস্যা তৈরি করতে পারবো। তো দেখো পর অঙ্কটা আগে বলেছে প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন A, 6 একক ভিটামিন B আছে এবং প্রতি গ্রাম F1 খাদ্যে মূল্য হচ্ছে 20 পয়সা। প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন A, 10 একক ভিটামিন B আছে এবং প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন A ও 100 একক ভিটামিন B দরকার পড়ে। ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব। তো এখানে আমাদের ন্যূনতম মান বার করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের কি দরকার, দুটো ডিসিশন ভ্যারিয়েবল নিতে হবে। তো এখানে দেখো ডিসিশন ভ্যারিয়েবল দুটো কি কি নেব। তো প্রশ্নটা দেখো, ন্যূনতম কত খরচ করলে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব। তাহলে আমরা যেটা ধরে নেব যে F1 খাদ্য যদি x গ্রাম নিই আর F2 খাদ্য যদি y গ্রাম নিই, তাহলে সবচেয়ে কম খরচে আমরা সুষম খাদ্য তৈরি করে নিতে পারবো। তাহলে এটাই আমাদের ডিসিশন ভ্যারিয়েবল হিসেবে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা F1 খাদ্য x গ্রাম এবং F2 খাদ্য y গ্রাম নিলে আমাদের খরচ ন্যূনতম হবে। তারপর আমরা কি করব, আমরা দেখো তারপরে আমরা ন্যূনতম খরচ মানে খরচটা আমরা দেখব, সব থেকে কম খরচ কত হতে পারে, মানে বিষয়াত্মক অপেক্ষকটা আমরা লিখব। তাহলে সব থেকে এখানে খরচ হবে, এখানে মোট খরচটাই লিখছি আগে। তাহলে মোট খরচ দেখো x গ্রাম, আমরা এবার খুঁজবো x গ্রামের মূল্য কত, অনেকটা বড়, সেজন্য আমরা একটু দেখে নেব আরেকবার। F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা প্রত্যেক গ্রামে আর F2 খাদ্যের মূল্য হচ্ছে প্রত্যেক গ্রামে 30 পয়সা। তাহলে আমরা x গ্রাম করে কিনেছি, তাহলে মোট খরচ হবে 20x + 30y হলো মোট খরচ। এরপরে আমাদের দরকার হচ্ছে বাধা গোষ্ঠী সমূহ কি কি রয়েছে। তো F1 খাদ্যে বলেছে 5 একক ভিটামিন A আছে, 6 একক ভিটামিন B আছে। আর F2 খাদ্যে দেখো F2 খাদ্যে 8 একক ভিটামিন A আর 10 একক ভিটামিন B আছে। তাহলে আমরা x গ্রাম থেকে x গ্রাম F1 আর y গ্রাম F2 থেকে মোট ভিটামিন A পাচ্ছি, মোট ভিটামিন A পাচ্ছি
মোট ভিটামিন এ হচ্ছে, দেখো x গ্রামে আছে, মানে F1 খাদ্যে আছে 5 একক ভিটামিন এ, আর F2 খাদ্যের মধ্যে আছে, প্রত্যেক গ্রাম F2 তে আছে 8 একক ভিটামিন এ। তাহলে 5x প্লাস 8y আমরা মোট ভিটামিন এ পাবো। আর মোট ভিটামিন বি কতটা পাবো? মোট ভিটামিন বি পাবো আমরা F1 খাদ্য থেকে পাবো 6 গ্রাম করে, তাহলে y গ্রাম আছে, ও সরি, F1 খাদ্য আছে আমাদের x গ্রাম, তাহলে 6x প্লাস F2 খাদ্য থেকে পাবো আমরা ভিটামিন বি পাবো 10 একক, তার মানে 10y মোট পাবো। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখব সমস্যাটা। তাহলে আমাদের রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটি হলো, রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাটি হলো বিষয়াত্মক অপেক্ষক জেড মিনিমাম এখানে, তাহলে জেড মিন ইকুয়াল টু হচ্ছে, এটা মোট খরচটা আমাদের মিনিমাম হতে হবে 20x প্লাস 30y এটা, আর বাধা গোষ্ঠী সমূহ লিখতে হবে, বাধা গোষ্ঠী সমূহ, দেখো বাধা গোষ্ঠী হচ্ছে আমাদের মোট ভিটামিন এ রয়েছে 5x, আমরা পাচ্ছি এই x আর F1 আর F2 খাদ্যর কাছ থেকে মোট ভিটামিন এ পাচ্ছি 5x প্লাস 8y, যেটা আমাদের দৈনিক হতে হবে, দেখো বলেছে ন্যূনতম প্রত্যেক লোকের 80 একক খরচ 80 একক ভিটামিন এ দরকার পড়ে। তাহলে এই যে ভিটামিন এটা পাচ্ছি, এটার পরিমাণ নিশ্চয়ই হতে হবে কমপক্ষে 80 বা তার বেশি, তাহলে এটা হতে হবে 80 বা তার বেশি হতে হবে, তার মানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 80। দেখো এখানে এই পরিমাণটা হতে হবে 80 একক বা তার বেশি, তার কম হলে হবে না, কারণ ভিটামিন এটার ন্যূনতম পরিমাণ হতে হবে 80। আর ভিটামিন বিটা 6x প্লাস 10y, এটার পরিমাণ হতে হবে ন্যূনতম কত হতে হবে? একজন লোকের পক্ষে ন্যূনতম ভিটামিন বি দরকার পড়ে 100 একক, তাহলে এটার মান হতে হবে 100। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাধা গোষ্ঠী, আর তার সঙ্গে x আর y এর মান সবসময়ই হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কোনো নেগেটিভ মান আমরা এখানে ব্যবহার করতে পাবো না। তাহলে এই হলো আমাদের রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা। ঠিক আছে, আমরা সমাধানটা পরে শিখে নেব। তাহলে 1 নম্বরটাতে আমরা উৎপাদন সংক্রান্ত সমস্যা দেখলাম, 2 নম্বরটাতে আমরা সুষম খাদ্য সংক্রান্ত সমস্যা দেখলাম, আর 3 নম্বর অঙ্কটা আমরা দেখব এখন পরিবহন সমস্যা সংক্রান্ত অঙ্ক কিভাবে করব। তো প্রথম দুটো অঙ্ক মোটামুটি আমাদের একইভাবে করেছি, মানে সুষম খাদ্য সংক্রান্ত এবং উৎপাদন সমস্যা সংক্রান্ত অঙ্ক এবং সুষম খাদ্য তালিকা তৈরি সংক্রান্ত অঙ্কগুলো আমরা মোটামুটি একই রকম ভাবেই আমরা করেছি, কিন্তু পরিবহন সংক্রান্ত সমস্যা আমাদের একটু অন্যরকম ভাবে করতে হবে। দেখো একটা দেখে নাও, তাহলেই করতে পারবে, সবগুলো প্রায় একই রকম, একটু দেখে নাও। তো এখানে যে অঙ্কটা রয়েছে 3 নম্বরে একবার পড়ে নাও। বলেছে এ বি জায়গা দুটি কারখানা আছে। তো সঙ্গে সঙ্গে আমরা একটু এখানে আমরা একটা প্রথমে একটু নোট করে নেব, এখানে এ একটা কারখানা আছে, এখানে বি একটা কারখানা আছে। তো দুটো কারখানা আছে, কারখানা দুটি থেকে সিডিই তিনটে ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়। তাহলে তিনটে ডিপোকে আমরা এইভাবে আঁকবো, একটা সি, একটা ডি, একটা ই। তো এ বি সি এই কারখানা, এ বি দুটো কারখানা থেকে এই তিনটে ডিপোতে জিনিসপত্র নিয়ে আসতে হয়। এখন বলেছে সি ডি ই ডিপো তিনটিতে যথাক্রমে 5, 5, 4 একক দ্রব্য প্রয়োজন হয়। তাহলে এখানে আমাদের লাগবে 5 একক দ্রব্য, তাহলে সি ডিপোতে আমাদের লাগবে 5 একক দ্রব্য, ডি ডিপোতে আমাদের লাগবে 5 একক দ্রব্য, আর ই ডিপোতে আমাদের লাগবে 5, 5, 4 একক দ্রব্য। ঠিক আছে, তাহলে কারখানাতে যে জিনিসগুলো তৈরি হবে সেগুলো এখানে পৌঁছাতে হবে, কিন্তু এই পরিমাণে।
এ বি কারখানাতে উৎপন্ন হয় যথাক্রমে 8 আর 6। এ কারখানাতে 8 একক, এই বি কারখানাতে 6 একক উৎপন্ন হয়। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু আমাদের যেহেতু এইখানে প্রয়োজনটা এরা মেটাবে দুজনেই, তাহলে এখানে যে পরিমাণ দরকার পড়বে ঠিক সেই পরিমাণই কিন্তু এই দুটো কারখানাতে তৈরি হবে, তো এর বাইরে কিন্তু হবে না। তার মানে 8 আর 6 14 একক, এখানে দেখো 5 5 10 আর 4 14 একক আমাদের এখানে পৌঁছে যাবে, মানে এখানে যতটা তৈরি হবে ঠিক এখানে ততটাই পৌঁছাবে। তারপরে দেখো, কারখানা থেকে বিভিন্ন ডিপোতে 1 একক দ্রব্য পাঠাবার খরচ নিচের তালিকায় দেওয়া হলো। মানে এ থেকে সি তে যেতে খরচ হবে 160 টাকা, এ থেকে ডি তে নিয়ে যেতে 100 টাকা, এ থেকে এফ এ নিয়ে যেতে 150 টাকা, বি থেকে সি তে নিয়ে যেতে 100 টাকা, বি থেকে ডি তে যেতে 120 টাকা, আর এফ থেকে 100 টাকা। তো এইটা আমরা একটু ছকের সাহায্যে দেখে নেব। প্রথমে দেখো, এ থেকে সি তে খরচ হচ্ছে 160 টাকা, তার মানে এ থেকে যদি সি তে নিয়ে যেতে চাই তাহলে প্রত্যেক গ্রামে খরচ হবে 160 টাকা, একটু নোট করে নেব আমরা প্রথমে। তারপরে দেখো, এ থেকে ডি তে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রত্যেক গ্রামে 100 টাকা, আর যদি এ থেকে ই তে নিয়ে যেতে চাই তাহলে খরচ হবে 150 টাকা। একইভাবে বি থেকে যদি নিয়ে যেতে চাই তাহলে এখানে খরচ হবে আমাদের 100 টাকা, এখানে খরচ হবে আমাদের 120 টাকা, আর এটাতে হচ্ছে 100 টাকা। হলো, এই নোটটা সবসময় আমরা নিয়ে নেব। তাহলে প্রশ্নটা দেখো, বলেছে কিভাবে কারখানা দুটি থেকে দ্রব্য তিনটি ডিপোতে পাঠালে ডিপোগুলির চাহিদাও মিটবে আর পাঠাবার খরচটাও ন্যূনতম হবে। তাহলে আমরা ধরে নেব যেটা, সেটা হচ্ছে এই জায়গা দুটোতে আমরা ধরে নেব শুধু, আর কিছু ধরবো না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ থেকে, মানে এ কারখানা থেকে সি তে x একক এবং ডি তে y একক দ্রব্য পাঠালে খরচ ন্যূনতম হবে। তাহলে এইটা থেকে এটাতে x একক নিয়ে যাচ্ছি, আর এখান থেকে এটাতে নিয়ে যাচ্ছি y একক। তাহলে এখানে আমরা খরচগুলো দেখে নেব এবার। তাহলে এখান থেকে যদি x একক, এটাতে যদি y একক হয় তাহলে এখান থেকে এটা কত, দেখো কি বলেছি, মোট যা উৎপন্ন হয় সেটা এখানে পৌঁছায়। তাহলে এখান থেকে এখানে যদি আমাদের x একক যায়, এটা থেকে এটাতে যদি y একক যায়, তাহলে এখানে আর পড়ে আছে কত একক, সেই এককটা এখানে পৌঁছাতে হবে, কারণ এখানে তো কিছুই পড়ে থাকবে না, কারণ 8 আর 6 14, এখানেও আমাদের 14ই দরকার পড়বে। তাহলে এখানে বাকি পড়ে থাকছে দেখো 8 মাইনাস x মাইনাস y একক দ্রব্য এখানে পৌঁছাতে হবে। ঠিক আছে, এখানে আমাদের দরকার পড়ছে 5 একক, আমরা a ফ্যাক্টরি থেকে নিয়েছি x একক, তাহলে বাকি যেটা আছে সেটা এখান থেকে নিতে হবে। তাহলে বাকিটা বলতে আমরা 5 থেকে 5 এর মধ্যে x একক ওই কারখানা থেকে নিয়েছি, তাহলে বাকিটা এখান থেকে নেব। ঠিক আছে, এই একই ভাবে দেখো, আমরা এই কারখানা থেকে y একক নিয়েছি, আমাদের 5 একক এখানে দরকার, তাহলে বাকিটা আমরা এই কারখানা থেকে নেব। ঠিক আছে, আর বাকি রয়েছে আমাদের এইটা। তো এইটা দেখো আমরা এখান থেকেও বলতে পারি যে 6 মাইনাস এটা প্লাস এটা লিখতে পারি এখানে। তাহলে এখানে আমরা লিখব 6 মাইনাস, একটু পাশে দেখে নিতে পারবো, 6 মাইনাস 5 মাইনাস x প্লাস 5 মাইনাস y, এই দুটোর যোগফল। কারণ 6 থেকে এখানে 5 মাইনাস x গেছে, 6 থেকে এখানে 5 মাইনাস y গেছে, তাহলে বাকি যা থাকবে সবটা এখানে চলে আসবে। তার মানে আমাদের হচ্ছে 6 মাইনাস 5 5 এ 10 প্লাস x প্লাস y, তার মানে হচ্ছে x প্লাস y মাইনাস 4 একক। তাহলে এইটা আমরা এখানে লিখব যে x প্লাস y মাইনাস 4 একক এখানে পৌঁছাতে হবে। ঠিক আছে, এবার আমরা লিখব বিষয়াত্মক অপেক্ষক মানে z। তাহলে জেডটা কি হবে এখানে, জেড বলতে এখানে ন্যূনতম খরচ, বা আমরা এখানে মোট খরচটা লিখছি। প্রথমে মোট খরচটা লিখে নিচ্ছি আগে, তাহলে মোট খরচটা কত হচ্ছে আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে মোট খরচটা হচ্ছে, দেখো 1 এককে 160 টাকা, তাহলে এখানে x একক, তাহলে 160x প্লাস 100y প্লাস এখানে লাগছে
150 ইন্টু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, কারণ এক এককে 150, তাহলে এত একক এখানে আসবে, তাহলে এটা হচ্ছে এখানকার খরচ হলো। প্লাস এই দিক থেকে দেখো এক এককে 100 টাকা, তাহলে 100 ইন্টু 5 মাইনাস এক্স প্লাস 120 ইন্টু 5 মাইনাস ওয়াই প্লাস 100 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 4। এইটাই হবে আমাদের মোট খরচ। তাহলে এই খরচটাকে আমাদের ন্যূনতম করতে হবে। এটাকে প্লাস এটা হলো মোট খরচ। এখন আমরা দেখে নেব বাধা গোষ্ঠী সমূহ কিভাবে বের করব। তাহলে আমরা সমস্যাটি হলো জেড মিন ইকুয়াল টু হচ্ছে 10x প্লাস 70y প্লাস 90 100, আর বাধা গোষ্ঠীগুলো হলো দেখো বাধা গোষ্ঠী আমরা কিভাবে বার করব। দেখো বাধা গোষ্ঠী আমরা এখান থেকে বার করব। এখানে আমরা x ধরেছি, এটাতে ধরেছি y, তাহলে 8 থেকে এই দুটো চলে যাচ্ছে, তাহলে 8 এর মান নিশ্চয়ই x প্লাস y এর থেকে বেশি হবে না। তাহলে বাধা গোষ্ঠীতে আমরা লিখব x প্লাস y এর মান অবশ্যই 8 বা তার থেকে ছোট হবে। ঠিক আছে, এইখান থেকে এটা নিয়ে নেওয়ার পর আমরা এইদিকে চলে আসবো। এইখান থেকে তিনটে আরো বাধা আমরা পাবো। যেমন এখানে x যেহেতু এখানে আসছে, তাহলে এখানে তো আমাদের 5টা দরকার, তাহলে x এর মান কিন্তু 5 এর বেশি হবে না, তাহলে x হবে 5 বা তার থেকে কম। এখানে আমাদের 5টা আছে, তাহলে y এখানে আসছে, তাহলে এর মানটাও কিন্তু মানে y এর মানটাও কিন্তু 5 এর থেকে কম পেলাম আমরা এখান থেকে। তাহলে এখান থেকে একটা বাধা পাচ্ছি, এখান থেকে একটা বাধা পাচ্ছি, এখান থেকেও একই ভাবে পাবো। তাহলে এই 4 এর মান অবশ্যই এর থেকে ছোট হবে, তার মানে 8 মাইনাস x মাইনাস y এর মান হবে 4 বা তার থেকে কম। বা এটাকে আর একটু ভালো করে লিখলে পাবো x plus y greater than equal to 4। ঠিক আছে, তাহলে এই বাধা গোষ্ঠীগুলো আমরা পাচ্ছি। x plus y এর মান 8 এর থেকে ছোট বা সমান, x এর মান 5 এর থেকে ছোট বা সমান, y এর মান 5 এর থেকে ছোট বা সমান, আর x plus y এর মানটা হচ্ছে 4 বা তার থেকে বড়। আর যেটা সব সময় লিখতে হবে সেটা হচ্ছে x আর y এর মান অবশ্যই greater than equal to 0। এটা লিখতেই হবে কারণ আমাদের এখানে সবই পজিটিভ আছে। ঠিক আছে, আমরা এই তিন ধরনের অঙ্ককে আমরা সমস্যা তৈরি করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা দেখব এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে। ঠিক আছে।